তরঙ্গ গতি, ওয়েভ মোশন, তাই আছে। দেখো তরঙ্গ গতির শুরুতে আমরা যেটা পাই সেটা হচ্ছে তোমার একটা চলতরঙ্গ। চলতরঙ্গ কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর রাশিমালা। তাহলে চলতরঙ্গ হচ্ছে কোনটা, দেখো যদি কোনো একটা তরঙ্গ এক জায়গা থেকে যদি আরেক জায়গাতে যায় তখন সেটাকে আমরা কি বলবো, চলতরঙ্গ। ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো, যেটা চলে সেটাই চলতরঙ্গ। আর যেটা এক জায়গায় থেকে কম্পিত হয় সেটা বলা হচ্ছে স্থানতরঙ্গ। সেটা বলা হচ্ছে কি, স্থানতরঙ্গ। তাহলে চলতরঙ্গ হচ্ছে কোনটা, যে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে। তাহলে এরপর দেখো এটা মনে করছি আমরা ও বিন্দু হয়েছে, আর এক্স দূরত্বে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে এইখানে একটা আমরা পি বিন্দু লিখছি, হয়েছে। তাহলে একটা হচ্ছে আমাদের ও বিন্দু, আর এক্স দূরত্বে আমরা নিয়েছি পি বিন্দু। তাহলে তরঙ্গটা ও বিন্দু থেকে পি বিন্দুর দিকেই যাবে এইভাবে। তরঙ্গের বেগ যদি ভি হয়, তাহলে সেক্ষেত্রে কোনটা এক্স দূরত্ব যাইতে কত সময় নেবে, টি সমান কত লিখব, এক্স বাই ভি। টি সমান হচ্ছে কত, এক্স বাই ভি। আচ্ছা, এই যে তরঙ্গের মাধ্যমে যে কণাগুলো যেগুলো আছে সে কণাগুলো কিভাবে কম্পিত হয় বা কোন গতিতে কম্পিত হয়, সেটা যে গতিতে কম্পিত হয় সেটা হচ্ছে সরল দোল গতি। যে গতিতে কম্পিত হয় সেটা হচ্ছে কি, সরল দোল গতি। তাহলে এইখানে সময়কালটা যদি আমরা টি বলি, আর এই সময়কালটা যদি আমরা টি ড্যাশ বলি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে কত আমাদের টি ড্যাশ। তাহলে ও বিন্দুতে যখন কোণাটা দুলতে শুরু করেছে তখন পি বিন্দুতে যে কোণাটা আছে সেটা কি অবস্থায় আছে, কোনো একটা ঢেউ মনে করে এইভাবে যাচ্ছে, তাহলে এইখানে ঢেউটা তৈরি হয়েছে, তখন এইখানে যে কোণাটা আছে সে তো স্থির অবস্থায় আছে, কারণ তরঙ্গটা ওইখানে যাবে তবে তো সেটা দুলবে, তবে গতিশীল হোক বা তবে দুলতে শুরু করবে। তাহলে ও বিন্দুতে এবং পি বিন্দুতে সময়ের পার্থক্যটা কত না, যাতে সময় লাগছে এক্স বাই ভি। তাহলে এক্স বাই ভি সময় সবসময় পিছনে থাকবে নাকি, এক্স বাই ভি সময় পিছনে থাকবে। তাহলে টি ড্যাশ যেটা হওয়া উচিত সেটা কত লিখবো, টি মাইনাস এক্স বাই ভি। এক্স বাই ভি পরিমাণ সর্বদা পিছিয়ে থাকে। এরপরে কোণাটি যেটা দুলবে সেটা কোন গতিতে দুলে না, ওয়াই সমান হচ্ছে এ সাইন ওমেগা টি ড্যাশ লিখবো। তখন আমরা ওয়াই সমান এ সাইন ওমেগা টি, সেটা সরল দোল গতির সমীকরণ। তাহলে টি এর জায়গায় এখানে কত লিখছি আমরা, টি ড্যাশ লিখছি। তাহলে ওয়াই সমান কত লিখবো, এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি। এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। এটার আমরা তিনটা রূপ পাই। এক নম্বর হচ্ছে কি, দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটা একটা চলতরঙ্গের সমীকরণ। আরটা হচ্ছে এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। আমরা এটা ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা, বুঝে গেছে। আরেকটা হচ্ছে কি না, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা একটা চলতরঙ্গের সমীকরণ, এইটা একটা চলতরঙ্গের সমীকরণ, এইটা একটা চলতরঙ্গের সমীকরণ। এই তিনটা রূপে আমরা পাই, বুঝে গেছে। তিনটা একই জিনিস কিন্তু তিনটা রূপে সেটা আলাদা আলাদা রূপ। এইখানে ওমেগা সমান হচ্ছে কত, 2 পাই বাই টি, আর কে সমান যেটা সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, টি মানে তো পর্যায়কাল, আর কে সমান হচ্ছে কত, 2 পাই বাই ল্যামডা। এখানে ল্যামডা মানে হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, দুটি সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, হয়ে গেছে। যেমন এইখানে কোণাটা যেটা সেটা উপর দিকে উঠতে চাইছে, এইখানে যে কোণাটা নিচের দিকে নামতে চাইছে, তাহলে এই দুটো বিপরীত দশায় আছে। এইখানে যে কোণাটা আছে সেটা দেখো উপর দিকে উঠতে চাইছে, তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এগুলো মনে রাখবে, এগুলা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। আচ্ছা দেখো, চলতরঙ্গের সমীকরণের ক্ষেত্রে আমরা পাই কি, একটা হচ্ছে কণা বেগ আর একটা হচ্ছে কি আমাদের তরঙ্গ বেগ। দেখ কণা বেগ হচ্ছে কোনটা, ওয়াই সমান আমরা কত পাচ্ছি, এ সাইন, আচ্ছা এইটা লিখছি 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এটা বেশি পাওয়া যায়, এটা এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। আচ্ছা এইখানে কণা বেগ যেটা সেটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিটি। যদি টি এর সাপেক্ষে, এটা তো স্মরণের রাশিমালা, তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি যেটা পাই সেটা হচ্ছে কণা বেগ।
তাহলে ডিওয়াই বাই ডিটি সমান আমরা কত লিখব বলো? এটা থাকছে 2 পাই বাই ল্যামডাটা থাকবে আর ভিটির ভি আসবে, তাহলে কস হয়ে গেল কস 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। কারণ আমরা যখন সাইনের ডেরিভেটিভ করব তখন আমরা কী করেছিলাম আগে, সে মনে আছে তো যে এটা ডিডিটি অফ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, তো এটা তাহলে আমরা কি জানি না ডি থিটা অফ সাইন থিটা এইটা সমান হচ্ছে কস থিটা, নাকি? যদি এখানে থিটা থাকে এবং এখানে যদি থিটা থাকে তাহলে আমরা কস থিটা লিখতে পারবো, কিন্তু এখানে টি আছে আর এখানে তো এত বড় জিনিস আছে আমাদের, তাহলে আমরা কি করবো এখানে না ডি ডি এটা লিখছি 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এটার সাপেক্ষে সাইনের 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এরপর সাইনের ডেরিভেটিভ করা যাবে, কিন্তু এটা তো আমরা বাড়তে লিখেছি, তাহলে আমরা কি করব না টি এর সাপেক্ষে আরেকবার এটা ডেরিভেটিভ করে দেবো 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, হয়ে গেছে? তাহলে কত হচ্ছে দেখো, এটা তো কস হয়ে গেল, এটা কস, আর এইটা কত লিখবো 2 পাই বাই ল্যামডাটা হচ্ছে ধ্রুবক, এই এটা লিখিলি কস, হ্যাঁ কস 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, আর এইটা যেটা এই অংশটার জন্য আমরা কত লিখবো, এটা একটা 2 পাই বাই ল্যামডা, কারণ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে ভিটা আসবে, আর ডিডিটি অফ এক্স যেটা সেটা তো 0 হয়ে গেল কনস্ট্যান্ট, তাহলে 2 পাই ভি বাই ল্যামডার বাড়তি আসছে ওইটাই দেখো এখানে লিখেছি, বোঝা গেছে? আচ্ছা এইটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি আমাদের কণা বেগ। আচ্ছা তরঙ্গ বেগ যেটা সেটা আমরা কি করব না ডিওয়াই বাই ডিএক্স করবো, সেটাকে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি সেটা বলছি আমরা তরঙ্গ বেগ। তাহলে এখানে হচ্ছে কত আমাদের, এখানে এটা আসছে, হ্যাঁ এটা তো লিখেছি 2 পাই বাই ল্যামডাটাকে লিখি, আচ্ছা এইখানে ভিটি তো 0 হবে, তাহলে ডি ডিএক্স অফ মাইনাস এক্স আমরা কত পাবো, এটা ডি ডিএক্স অফ মাইনাস এক্স সমান কত লিখবো -1, তাহলে এটা মাইনাস হয়ে গেল এটা, আর কস 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, বোঝা গেছে? তাহলে দেখো এরপর এই দুটার যদি সম্পর্ক আমরা করি তাহলে এটার সাথে যদি আমরা মাইনাস ভি গুণ করে দিই তাহলে এটা পাবো আমরা, তাহলে এখানে না হচ্ছে কি যে ডিওয়াই বাই ডিটি সমান হচ্ছে মাইনাস ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, হয়ে গেছে? এটা হচ্ছে কণা বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক, ক্লিয়ার? ঠিক, এরপর আমরা একটি পাই সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক। আচ্ছা দেখো একটা সমীকরণ y1 সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স 1 একটা, আর y2 যেটা সেটা হচ্ছে a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স 2 একটা, হয়েছে? একটা ভিটি মাইনাস এক্স 1 একটা ভিটি মাইনাস এক্স 2, তাহলে দশা কোনটা, এই অংশটা, আর এটার হচ্ছে এই অংশটা, হয়েছে? তাহলে দশা থিটা 1 সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স 1 একটা, আর থিটা 2 যেটা পাবো সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স 2 একটা, হয়েছে? তাহলে দশা পার্থক্য যদি করি তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 সমান আমরা কত লিখবো বলো, 2 পাই বাই ল্যামডাটা যদি আমরা কমন নিই তাহলে ভিটি মাইনাস এক্স 1, তাহলে ভিটি মাইনাস এক্স 1 মাইনাস ভিটি প্লাস এক্স 2, তাহলে ভিটি ভিটি ক্যান্সেল হয়ে গেল, কি করি এটা x1 x2 আছে, তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 সমান হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1, এটা তো? তাহলে দশা পার্থক্য থিটা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য এক্স, তাহলে দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য মানে এক্স, বুঝা গেছে? শব্দের প্রতিফলন, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ,
একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, প্রতিফলন হচ্ছে কোনটা বলো তো? যেটা আমরা শব্দ করছি ধাক্কা খাইলে আবার ফিরে আসছে, সেটা হচ্ছে প্রতিফলন। তাহলে প্রতিফলনের জন্য আমরা কি পাই? না প্রতিধ্বনি পাই। আচ্ছা, প্রতিধ্বনি কাকে বলে? যে মূল শব্দ ছাড়াও আরেকটা শব্দ শোনার যেটা, সেটাকে বলছে আমরা প্রতিধ্বনি, দ্বিতীয় শব্দটাকে। আর প্রতিসরণ মানে কি? প্রতিফলন মানে ধাক্কা খাই পেরাচ্ছে না, আর প্রতিসরণ মানে ধাক্কা খাই পেরাই যায়, যেটা বুঝে গেছে। আচ্ছা, প্রতিসরণের ক্ষেত্রে এখানে একটা বলি আমি, যে বা প্রতিফলনের ক্ষেত্রে হয় যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে কোনটা বলো তো? লাইট কিসে ছিল? ক্লাস 10-এ না কিসে ছিল? 10-এ ছিল। আচ্ছা দেখো, যখন এটা যদি লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, আলোক রশ্মি আসে আর প্রতিষ্ঠিত হয়ে ফিরে যায়, প্রতিসরণ ঘটনাটা যদি বলি, তাহলে এইভাবে আসছে, এদিকে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিসরণ। যদি এটা ঘন মাধ্যম হয়, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর নিচে হচ্ছে আমাদের লঘু মাধ্যম, তাহলে সেক্ষেত্রে কী হয় বলো তো? না, এটা যেমন অবিলম্বের দিকে আসছে, এটা অবিলম্ব থেকে দূরে সরিয়ে যায়, দূরে সরে এই দিকে যাচ্ছে। তাহলে কি হয়, এই কোণটা যদি আমরা বাড়াই ধীরে ধীরে, এখানে যদি আপতিত হয়, সেটা একসময় বিভেদ তলে গা ঘেঁষে যাবে। তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে কোনটা? যে আপতন কোণের জন্য প্রতিসরণ যে কোণ, সেটা যদি 90 ডিগ্রি হয়, বা প্রতিসরিত আলোক রশ্মি বিভেদ তলে যদি গা ঘেঁষে যায়, তখন সেই আপাতন কোণটাকে আমরা বলি কি? সংকট কোণ। যদি আলোক রশ্মির সংকট কোণ বা তার চাইতে বেশি কোণে যদি আপতিত হয়, তাহলে সেটা কি হয় না, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, সেটা প্রথম মাধ্যমে ফিরে যায়, সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝে গেছে? এইটার ক্ষেত্রে হয় কি? আচ্ছা, দিনে বেশি শব্দ শোনা যায় না রাত্রেবেলা বেশি শব্দ শোনা যায় বলো তো? হ্যাঁ, রাত্রেবেলা কেন আমরা বেশি শব্দ শুনতে পাই? হ্যাঁ, রাত্রেবেলা বেশি শব্দ শোনা যায় কেন? এই ক্ষেত্রে কি হয় দেখো, আমরা যদি বায়ুস্তরগুলো যদি এইভাবে, যদি এটা হচ্ছে ভূমি, এইভাবে বায়ুস্তরগুলো আছে, ঠিক আছে, একটা দিনের জন্য করছি, একটা রাতের জন্য করছি, হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের দিন, আর এটা হচ্ছে রাত। এরপরে দিনের বেলা কি হয়? দিনের বেলা কি হয় বলো তো? যে নিচের অংশটা আমাদের আলোক রশ্মি পড়ছে ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠের কাছের অংশটা বায়ু যেটা আছে, সেগুলো আগে আগে গরম হবে বা উষ্ণ হবে, তারপর ধীরে ধীরে উষ্ণতাটা কমে কমে যাবে নাকি? তাহলে উপর অংশটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, আর নিচেটা হচ্ছে লঘু মাধ্যম। এইটা লঘু, এটা ঘন, এটা লঘু, এটা ঘন, এটা লঘু, এটা ঘন, এইভাবে তো উপর যত উপর দিয়ে তত ঘন হবে, আর নিচে যদি ঘন আসবে তত লঘু হবে। তাহলে মনে করো এইখানে কোনো একটা শব্দ তৈরি করলে, তুমি কাউকে ডাকলে বা কিছু একটা করলে, তাহলে মাধ্যমের বিভেদ তল শব্দটা এখানে আপতিত হবে। এবার লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে কোন দিকে যাবে? অবিলম্বের দিকে যাবে, তাহলে উপর দিকে উঠলো। আচ্ছা, একই রকমভাবে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, আরও উপর দিকে উঠলো, আরও উপর দিকে উঠলো, চলেই গেল। এইখানে তোমার কান আছে, তাহলে কতটুকু শব্দ তুমি শুনতে পাবে? আসল যে শব্দটার সাথে উপর দিকে উঠে যাচ্ছে, তার তুলনায় খুব কম শব্দ শুনতে পাচ্ছ। এরপর রাত্রেবেলা কি হয়? রাত্রেবেলা আগে ঠান্ডা হয় কি? ভূমিটা আগে ঠান্ডা হবে নাকি? যখনই আলোক রশ্মি বন্ধ হয়ে গেল, সূর্য যখন অস্ত চলে গেল, তখন তার পৃথিবী গরম হওয়ার কিছু নাই। এবারে আমাদের গরমটা আমরা পাচ্ছি কিভাবে? না, এই যে তাপ যে শোষণ করেছে, ঘর বাড়ি গাছপালা এগুলো যে তাপ শোষণ করেছে, সেই শোষিত তাপটা ধীরে ধীরে বিকিরিত হতে শুরু হয়, সেই জন্য পরিবেশটা গরম থাকে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, নিচের অংশটা হচ্ছে গরম, আর উপর দিকটা তখন ঠান্ডা, এই নিচেরটা হচ্ছে ঠান্ডা, আর উপরটা তখন গরমই আছে নাকি? তাহলে নিচেরটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, আর উপর হচ্ছে লঘু মাধ্যম, উপরটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে এরপর তুমি কোনো একটা শব্দ করলে, তাহলে অবিলম্ব তাকে দূরে সরিয়ে গেল, এইভাবে দূরে সরিয়ে যাচ্ছে। এরপরে এক সময় কি হয়, যদি সংকট কোণ বা তার চাইতে বেশি কোণে যখন আপতিত হয়ে গেল, তখন সেটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে কি? করবে কি না? তাহলে সেটা আবার ফিরে আসবে এই মাধ্যমে। এরপরে এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে কোন দিকে যাবে? অবিলম্বের দিকে সরে আসবে। এরপরে তোমার যদি এখানে কান থাকে, তাহলে কি বলো, শব্দটা ঘুরে সোজা তোমার কানে পৌঁছে যাচ্ছে।
হয়ে গেছে। সেই জন্য দিনের তুলনায় রাত্রে আমরা বেশি শব্দ শুনতে পাই, তার জন্য দায়ী কে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হয়ে গেছে, ঠিক। আচ্ছা, এরপর আসি আমরা ওই যে প্রতিধ্বনি, নাকি প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি কাকে বলে? যে প্রতিফলনের ফলে মূল শব্দ ছাড়াও আরেকটা শব্দ আমরা শুনতে পাই, সেটা বলা হচ্ছে কি? প্রতিধ্বনি। তাহলে এইখানে প্রতিধ্বনি যেটা আমরা শুনবো, আমরা প্রতিধ্বনি শোনার শর্তটা কি? আমরা কথা বললে আমরা শুনতে পাই, নাকি? আচ্ছা দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যে আমাদের কান শুনতে পায়, বুঝতে পারে কি? বুঝে কে? ব্রেন বুঝবে। তাহলে সিগন্যালটা যেটা, সেটা কান থেকে ব্রেনে যাবে, তবে তো সে বুঝতে পারবে। হয়তো কাউকে তোমাকে ডাকলাম, হয়তো এরপর তুমি ডাকার কিছুক্ষণ কানে শুনবে, কিন্তু তুমি তো বুঝতে পারবে না। যেমন একটা পাগল যদি বসে থাকে, তাকে যদি ডাকা হয়, তাহলে সে সাড়া দেয়নি কেন? সাড়া দেয়নি, তার কান খারাপ নয়, তার ব্রেনটা খারাপ, নাকি? কানে শুনছে কিন্তু সে বুঝতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কান থেকে ব্রেনে যাতে যে সময়টা নেই, বা ব্রেনে যতক্ষণ পর্যন্ত ছাপটা থাকে, সেটা হচ্ছে 1-10 সেকেন্ড। সেটা হচ্ছে কত? 1-10 সেকেন্ড। এইটাকে বলে শ্রুতি নির্বন্ধ। তাহলে একটা শব্দ শুনলে তুমি, তার 1-10 সেকেন্ড আগে যদি আরেকটা শব্দ যদি চলে আসে, তাহলে দ্বিতীয় শব্দটা তুমি আর ঠিক ক্যালকুলেশন করতে পারবে না। হয়ে গেছে, যে প্রথম শব্দটা তখন পর্যন্ত ব্রেনে আছেই, আর তার আগে যদি একটা 1-10 সেকেন্ড আগে যদি আরেকটা চলে আসে, তাহলে কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, যেমন এই ঘরটা কি প্রতিফলন হচ্ছে নাকি? হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কেন? যে একটা শব্দ তুমি আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছ, আর প্রতিফলিত হয়ে যেটা তোমার কানে আসছে, সেটা 1-10 সেকেন্ড আগেই চলে এসছে। হয়ে গেছে, সেটা 1-10 সেকেন্ড আগেই চলে আসছে, সেই জন্য তুমি সেটা আর ক্লিয়ার করতে পারছো না। এবার ঘরটা যদি বড় হয়, মানে প্রতিফলিত হয়ে ফিরে আসতে যদি 1-10 সেকেন্ডে যদি বেশি সময় লাগে, তাহলে তুমি আমারটাও শুনতে পাবে, আর প্রতিফলিত হয়ে যেটা ফিরে আসবে সেটাও শুনতে পাবে। হয়ে গেছে, ঘর বড় হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে সেক্ষেত্রে সময়কালটা যেটা আমাদের যাওয়া আসা করতে যদি 1-10 সেকেন্ডের বেশি যদি সময়টা নেই, তাহলে আমরা সেটা শুনতে পাবো। তাহলে এই ক্ষেত্রে কী হয় দেখো, যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, এটা কোয়েশ্চেন থাকে যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত। এখানে মনে করে একটা শব্দ করলে, তাহলে এখানে আছে প্রতিফলক, ধাক্কা খাবে, তারপরে তো ফিরে আসবে আবার, তবে তো শুনতে পাবে। তাহলে যদি সময়কালটা যদি আমরা 1-10 বলি, তাহলে 1-10 সেকেন্ড যাবে, আবার আসবে 1-10 সেকেন্ড। তাহলে প্রতিফলকের যে ন্যূনতম দূরত্ব এ সমান VT/2 ধরা হয়, অর্ধেক করছি আমরা, তাহলে অর্ধেকটা দূরত্ব পাবো। তাহলে ভি যেটা, সেটা যদি আমরা 330 মিটার পার সেকেন্ড যদি ধরি, শব্দের বেগ সাধারণত 330 থেকে 340-এর মধ্যে ভেরি করে, আমরা যদি 330 মিটার পার সেকেন্ড ধরি, আর সময়টা হচ্ছে কত? 1/10/2, তাহলে কত হচ্ছে? এ সমান 33/2 সমান হচ্ছে 16.5 মিটার। তাহলে আমি যে শব্দ করছি, আমার থেকে যদি 16.5 মিটার দূরে যদি শব্দ কোনো একটা প্রতিফলক যদি থাকে, তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। তার চেয়ে বেশি হলেও পাবো, আর কম হলে কিন্তু হবে প্রতিধ্বনি তৈরি হবে, কিন্তু আমরা বুঝতে পারবো না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। এইখানে আরেকটা জিনিস, একটা মজার জিনিস আছে। এখানে বলা হয় কি, যে কোনো ক্যামেরারই চলমান কোনো ছবি তুলতে পারে না। বিশ্বে কোনো ক্যামেরারই কোনো ক্ষমতা নাই যে চলমান কোনো ছবি তোলা। তাহলে আমরা ভিডিও রেকর্ডিং করি কিভাবে, আর ভিডিও রেকর্ডিং দেখি কিভাবে? হ্যাঁ, নাকি? সেটা আমাদের চোখকে ঠকায়, আর ব্রেনকেও ঠকায়। কীরকম বলো তো? যে যেমন কি হয়, ওইটাকে আমরা বলছি কি শোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমাদের শ্রুতি নির্বন্ধ, নাকি? শোনার ক্ষেত্রে হচ্ছে আমাদের শ্রুতি নির্বন্ধ, আর দেখার ক্ষেত্রে আমাদের দেখার ক্ষেত্রে হচ্ছে দৃষ্টি নির্বন্ধ, আর শোনার ক্ষেত্রে যেটা সেটা শ্রুতি নির্বন্ধ। যে দুটা শব্দের মধ্যে সময়ের পার্থক্য যদি 1-10 হয়, তাহলে আমরা দ্বিতীয় শব্দটা শুনতে পাবো, সেটা বলা হচ্ছে কি শ্রুতি নির্বন্ধ। আর দেখার ক্ষেত্রেও সেম জিনিস, কোনো একটা জিনিস মনে করো আমরা দেখছি, দেখার সাথে সাথে আমরা বুঝি যেটা বই বটে, এটা খাতা বটে, এটা তুমি বটো, কেউ বটে, আমরা দেখার সাথে সাথে বুঝি তো। তাহলে চোখ আমাদের দেখছে, কিন্তু সে তার বুঝতে পারছে না। তাহলে চোখ থেকে সিগন্যালটা কোথায় যাবে? ব্রেনে যাবে আমাদের। বোঝা গেছে? তাহলে ব্রেনে যতক্ষণ পর্যন্ত ছাপটা থাকে, সেটা হচ্ছে কত না? 1-10 সেকেন্ড।
এবারে 1.10 সেকেন্ড আগে যদি আরেকটা বস্তু চলে আসে তখন আমরা দ্বিতীয় বস্তুটা বুঝতে পারিনি। যেমন একটা ফ্যান ঘুরছে মনে করো, তাহলে ফ্যানটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে 3টা কি 4টা ব্লেড তুমি পরিষ্কার বুঝতে পারবে, আর ফ্যানটা যদি ঘুরতে শুরু করে বোঝা যাবে না। একই রকমভাবে কোনো একটা ট্রেন মনে করো দাঁড়াচ্ছে স্টেশনে, তাহলে দুটা কামরার মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, আর ট্রেনটা যখন গতিশীল হয়ে গেল তখন একটা গোটা জিনিস একটা মনে হয় একটা, বুঝা গেছে? তাহলে এটা কার জন্য হয়, এটা বলে দৃষ্টি নির্বন্ধ। এরপর যেটা বলছিলাম যে কোনো ক্যামেরারে চলমান কোনো ছবি তোলার ক্ষমতা নাই, তাহলে আমরা দেখি কীভাবে, যে ও কী করে না অনেকগুলো স্টিল ছবি তুললে এইভাবে যদি কোনো একটা বস্তু মনে করে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে পাট তুলছে তখন একটা ছবি আরও রাখছে তার ছবি, অনেকগুলো ছবি সে তুলে নিল আর একসাথে সে প্লে করে দেয়, হয়েছে? দুটা ছবি সময়ের পার্থক্য যদি 1.10 কম হয় তাহলে কিন্তু দুটা ছবিকে আলাদা আলাদা করে আমরা ডিনোট করতে পারবো না, তখন মনে হয় একটা গোটা জিনিস, লোকটা দৌড়ছে বা কী কিছু একটা করছে, বোঝা গেছে? তাহলে ওইটাকে বলছি আমরা দেখার ক্ষেত্রে সেটা হচ্ছে দৃষ্টি নির্বন্ধ, আর শোনার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কি আমাদের শ্রুতি নির্বন্ধ, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এখানে আমরা পাই যে প্রতিধ্বনির সাহায্যে আমরা কী নির্ণয় করি, এখানে উড়োজাহাজের উচ্চতা কিংবা সমুদ্রের গভীরতা আমরা নির্ণয় করি। কিভাবে? একটা মনে করো এরোপ্লেন এইভাবে যাচ্ছে, আছে এরোপ্লেনের যেটা বেগ সেটা মনে করছি আমরা স্মল ভি, কোনো একটা এখানে একটা শব্দ তৈরি করেছি, তাহলে শব্দ তো চারদিকে ছড়াবে, এখানে মনে করো ঘুমিয়ে আছে, তাহলে শব্দটা এইখান থেকে এইখানে আসবে আর প্রতিফলিত হয়ে এইদিকে যাবে। এইখানে যখন এরোপ্লেনটা যখন পৌঁছেছে সে সময় যদি আরেকবার শব্দটা সে শুনতে পায়, এখানে একবার শব্দটা শুনতে পাইছে আর এইখানে যদি আরেকবার শুনতে পাইছে, তাহলে এই সময়কালটা যেটা সেটা মনে করছি আমরা স্মল টি, সময়কালটা হচ্ছে কত স্মল টি। তাহলে এরোপ্লেনটা এই বিন্দু থেকে এই বিন্দুতে, এটা যদি আমরা এ বিন্দু ধরি, এটা যদি আমরা বি বিন্দু ধরি, তাহলে এই দূরত্বটা এবি যেটা আমরা লিখব, এবি সমান হচ্ছে কত ভিটি, এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, যে সময় শব্দটা আবার শুনতে পাচ্ছে মানে হচ্ছে কি, যে সময় বিমানটা বা এরোপ্লেনটা এই বিন্দু থেকে বি বিন্দুতে গেছে একই সময় শব্দটা এই পথে এইখানকে গেছে নাকি, তাহলে এটা আমরা এসিবি পথ বলছি। শব্দের বেগ যদি ক্যাপিটাল ভি হয় তাহলে এসিবি পথটা যেটা, আচ্ছা এইখানে আমরা একটু করে নিই, এটি যদি আমরা অর্ধেক করি এটা, তাহলে এডি সমান আমরা কত লিখব তো VT/2, কারণ এবি বাই অর্ধেক হচ্ছে কত এডি, তাহলে এডি সমান লিখছি আমরা VT/2। আচ্ছা, টোটাল এসিবি যে পথটা সেটা ক্যাপিটাল ভিটি, শব্দের বেগ তো ক্যাপিটাল ভি, তাহলে সেক্ষেত্রে অর্ধেক পথ মানে হচ্ছে কত এসি, তাহলে এসি সমান হচ্ছে কত VT/2। তাহলে দেখো এটা হচ্ছে VT/2, এটা স্মল VT/2, তাহলে এটা হচ্ছে এরোপ্লেনের উচ্চতা এইচ, তাহলে এইচ সমান লেখা যায় রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে হচ্ছে কত VT/2 তার হোল স্কোয়ার মাইনাস স্মল VT/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ সমান আমরা যদি T/2 যদি কমন নিয়ে বাইরে বার করে দিই তাহলে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় কিংবা সমুদ্রের গভীরতা নির্ণয়। এখানে মনে করে জাহাজটা আছে, একই রকমভাবে জাহাজটা এইদিকে এখানে যাবে, হ্যাঁ, এবার জল মাধ্যমে শব্দটা যাবে এখানে, একই সূত্র, খালি এটা এরোপ্লেন আর এটা হচ্ছে জাহাজ। তাহলে প্রতিধ্বনির সাহায্যে কি হয়ে গেল উচ্চতা নির্ণয়।